বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমে আসছে এফিক্স। সাধারণত আমরা স্কুল কলেজ বা মাদ্রাসায় সাফিক্স আর প্রিফিক্স শুনেছি। শুরুতে যুক্ত হলে তাকে বলা হয় প্রিফিক্স, আর শেষে যুক্ত হলে তাকে বলা হয় সাফিক্স। তোমরা বাংলা ব্যাকরণের সাথে মিল রেখে এটাকে উপসর্গ ধরতে পারো, উপসর্গ, আর এটাকে তোমরা প্রত্যয় ধরতে পারো, এভাবে আর কি ধরতে পারো আর কি। তো তোমার এই সাফিক্স প্রিফিক্সটা কিসের ক্ষেত্রে মানে দরকার হয়, তোমরা একটু আগেই দেখেছো যে আমরা শিখেছিলাম সাফিক্স দিয়ে নাউন চিহ্নিত করার উপায়। তোমরা ভালোভাবে খেয়াল করো, এখানে লেখা আছে কোনো ওয়ার্ডের পার্টস অফ স্পিচ পরিবর্তন বা নতুন ওয়ার্ড গঠনের উদ্দেশ্যে রুট শব্দ মূল এর শুরুতে বা শেষে যেসব শব্দাংশ যুক্ত হয়, যেমন অ্যাপ্রুভ শব্দের অর্থ হচ্ছে অনুমতি দেওয়া, এটা ভার। এর সাথে যখন তুমি এল যুক্ত করলে তখন হচ্ছে অ্যাপ্রুভাল, অর্থ অনুমোদন। তো এখানে রুট হচ্ছে অ্যাপ্রুভ, এর সাথে এল যুক্ত করে তুমি এটাকে নাউন বানিয়েছো। অনুরূপভাবে তুমি যদি শুরুতে ডিজ দাও অ্যাপ্রুভালের শুরুতে, তাহলে হচ্ছে অনুমোদন, যেটা অর্থাৎ অনুমোদন করা হয় না এরকম বোঝায়। তো ডিজ অ্যাপ্রুভাল, অনুমোদন করা হয় নাই এরকম অর্থ দিচ্ছে, অর্থাৎ নাউনের নেগেটিভ অর্থ দিচ্ছে। এখানে অ্যাপ্রুভালের সাথে ডিজ যুক্ত করে নেগেটিভ মিনিং প্রকাশ করা হয়েছে তাদেরকে, অর্থাৎ রুট এর সাথে আগে বা পরে যুক্ত শব্দাংশকে কী বলা হয়? অ্যাফিক্স বলা হয়। অর্থাৎ সাফিক্স এবং প্রিফিক্স এই দুইটাকে একসঙ্গে আমরা অ্যাফিক্স বলতে পারি। আর এটা রুট ওয়ার্ডের শুরুতে এবং শেষে যুক্ত হয়। তো এরা ওয়ার্ডের শুরুতে বা শেষে উভয় স্থানে বসতে পারে। শুরুতে বসলে তাকে বলা হয় প্রিফিক্স, যেমন একটু আগে আমরা আলোচনা করলাম, আর শেষে বসলে বলা হয় তাকে সাফিক্স। তো এদের একটি কমপ্লিট লিস্ট কম্প্যাক্টে পাওয়া যাবে। কম্প্যাক্ট নামে একটি বই আছে ইউসিসি থেকে মানে প্রকাশ করা। তো তোমরা সেখানে যে অ্যাফিক্সের অর্থাৎ সাফিক্স প্রিফিক্সের একটা মোটামুটি কমপ্লিট একটা লিস্ট তোমরা পেয়ে যাবে, যেটা তোমাদের বেসিকটা ঠিক করার জন্য যথেষ্ট হবে। তার সাথে তোমাদেরকে আরেকটা কথা বলি, মানে সেদিন আমি আমার এক 8-এর স্টুডেন্টকে পড়াচ্ছিলাম। তো তার এরকম সাফিক্স প্রিফিক্সের যে অধ্যায়টা ছিল সেটা তাকে পড়ানোর সময় আমার বেশ কিছু ব্যাপারে তাকে মানে ইঙ্গিত দেওয়া লেগেছিল। তো একটা জিনিস আমি তোমাদেরকে বলতে পারি, সেটা হলো যে তোমরা যদি ছোট ক্লাস থেকে ভালোভাবে এটা শিখে আসো, তাহলে আসলে এটা তোমাদের জন্য এখন কোনো ব্যাপারই না। কিন্তু যেহেতু তোমাদের অনেকে এটা জানো না, সেহেতু তোমরা কিভাবে শিখবে এটা একটা ব্যাপার থেকে যায়। তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। যাদের সামনে 2 বছর সময় আছে তারা নিয়মিত তোমাদের ছোট ভাইদের কোনো একটা বই হাতে না, হতে পারে 7 বা 8 হাতে নিয়ে তোমরা সেখানে যে লিস্ট আছে লিস্ট কমপ্লিট করে ফেলো, এবং বিভিন্ন বোর্ডে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো সলভ করে ফেলো। দেখবা যে তোমাদের অনেকগুলোই তোমাদের আয়ত্তে চলে এসেছে। আর সাফিক্স প্রিফিক্সের শুধুমাত্র সাফিক্স প্রিফিক্স সলভ করার জন্য আমি কিছু টেকনিক আর কি পড়িয়ে থাকি ছাত্রদেরকে। ওই টেকনিকটা আসলে যখন তুমি সলভ করতে যাবা সে সময় টেকনিক, তো ওইটা সাফিক্স প্রিফিক্স যখন পড়াবো তখন তোমরা একটু কষ্ট করে ওই ক্লাসটা দেখে নিবা, তাহলে তোমরা ওটা পেয়ে যাবা। ওই টেকনিকটাই যে তোমাদের মানতে হবে এমন কোনো কথা নেই, তবে তোমাদেরকে হেল্প করলেও করতে পারে, যেমনভাবে আমার শিক্ষার্থীদেরকে ওটা হেল্প করে। তো সামনে আমরা আগাই কম্প্রিহেনশন। এটা আসলে ডি ইউনিটে তোমরা যারা আছো, ডি ইউনিটে প্রতিবারই একটা করে কম্প্রিহেনশন থাকে। এই কম্প্রিহেনশন তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা পাবা, আরও বিভিন্ন জায়গায় তোমাদের থাকবে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এটা থাকবে। তো এটা আমি এখন পড়াবো না, কম্প্রিহেনশনের উপরে তোমাদের আলাদা ক্লাস নেওয়া হবে, সেখানে তোমাদেরকে এই জায়গাটা সহ আরও সুন্দর করে পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সামনে আমরা দেখি, দেখো এখানে কত সুন্দর করে প্র্যাকটিস দিয়েছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আসলে মুখস্থ করে রাখার একটা ব্যাপার। এটা তোমার ভোকাবুলারি বেসড একটা কোশ্চেন।
মনে করো এখানে ওরা দিয়ে দিচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো এমন কিছু প্রিপোজিশন যারা একটি ওয়ার্ডের জন্য নির্দিষ্ট বা নির্ধারিত, এজন্য ওয়ার্ডের সাথে করে এদেরকে মনে রাখতে হয়। সাপ্লিমেন্টে পাওয়া মাত্র মুখস্থ করবে, ওয়ার্ডের সাথে মিলিয়ে অর্থটা বুঝে নিবে। অর্থাৎ ইউসিসির আরেকটা বই আছে যেটা সাপ্লিমেন্ট, অর্থাৎ তোমাদের এই ইউসিসির যে মানে লেকচার শিট তারা দিবে ভর্তি হওয়ার পরে, সেখানে তোমাদের সাথে সাপ্লিমেন্টও দিবে। আর যদি তুমি বাইরের স্টুডেন্ট হও, তোমার সামনে যদি এখনও 2 থেকে 1.5 বছর থাকে, তাহলে তুমি মানে নিকটস্থ কোনো একটা জায়গায় ইউসিসির কোনো একটা অফিসে যোগাযোগ করে তোমরা সাপ্লিমেন্টটা নিয়ে নাও। মানে প্রতিটা লেকচারের সাথে ওখানে ভাগ করা থাকে, মনে করো প্রায় 12 থেকে 14টা ভাগে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তারা শিখিয়ে দিবে। তো তুমি বলতে পারো যে এখান থেকে কি কমন পড়বে কিনা। দেখো অধিকাংশ সময় কমন পড়লে এই জায়গাগুলো থেকে কমন পড়ে, আর কমন যখন পড়ে না তখন দেখা যায় যে অনেক কিছু পড়ার পরেও কমন পড়ে না, সেহেতু তুমি তো আর রিস্ক নিয়ে যেতে পারো না। দেখো মানে এই মানে মুখস্থ আইটেমে যে কোশ্চেনগুলো থাকে 5 থেকে 6টা, সেগুলোর অ্যাটলিস্ট মনে করো 1টা কি 2টা মানে প্রায় সময় কমন পড়ে না। আর কমন পড়লেও সেটা মনে করো সবগুলো আইটেমে কমন পড়ে এমন ঘটনা কমই ঘটে, মানে আমার জানা মতে পড়তেও পারে। তো দেখা যায় যে তোমার ওই 1 থেকে 2টা জন্য তুমি তো আর মানে পুরো 5 থেকে 6টা নাম্বার রিস্কের উপরে নিতে পারো না, তাই না? এজন্য খুব ভালো একটা প্রস্তুতি হওয়ার জন্য একটা বই তোমার ফলো করা দরকার। সেহেতু তুমি এই সাপ্লিমেন্ট বইটা তোমরা মানে সংগ্রহ করে নিতে পারো। এখান থেকে প্রতিদিন মানে নির্দিষ্ট করে অংশ যদি তোমরা মুখস্থ করো, তাহলে দেখা যাবে যে একটা সময় তোমাদের মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়ম ফ্রেজ, তারপরে ভোকাবুলারি, তারপরে মনে করো স্পেলিংয়ের যে জায়গাটা আছে এটা তোমাদের কভার হয়ে যাবে। তো বিভিন্ন সময়ে এসব জায়গা থেকে কমন পড়ার দৃষ্টান্ত আছে, যেটা তোমরা নিজেরা পড়লেও বুঝতে পারবে। এরপরে আমরা খেয়াল করি এখানে মানে পূর্বের বছরের কোশ্চেনগুলো আছে, এখানে তোমার অর্থসহ ব্যাখ্যা করা আছে। তোমরা এটা খুব ভালোভাবে পড়বা এবং বুঝে বুঝে মুখস্থ করে ফেলবা। তারপর সামনে দেখো, এবার টেক্সট বুক সম্পর্কে তোমাদের সাথে কথা বলি। তোমরা যারা বি ইউনিটে আছো তাদেরকে একটা কথা বলতেই হয় যে রিসেন্ট যে পরীক্ষাটা হলো 21-22 সেশনের, সেই পরীক্ষায় টেক্সট বুক থেকে কোশ্চেন খুবই সামান্য এসেছে। খুব বেশি জোর ধরো 2 থেকে 3টা কোশ্চেন তুমি টেক্সট বুক থেকে পাওয়া। তবে তার পূর্বে আমরা যে পরীক্ষাগুলো দেখছি প্রায় ধরো 5 থেকে 6 বছর ধরে তুমি অ্যানালাইসিস করো, তাহলে এই টেক্সট বুক থেকে মনে করো তোমার 8 থেকে 9টা এমসিকিউ বেসড কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন হয় তোমার 15টা, দুঃখিত 15টা মতো কোশ্চেন হয়। তো এই 15টা কোশ্চেনের মধ্যে 8 থেকে 9টা কোশ্চেন টেক্সট বুক থেকে এসে থাকে বিভিন্নভাবে। তো দেখা যাচ্ছে যে তুমি যদি মানে 21-22 সেশন ফলো করো, তাহলে দেখবা যে মাত্র 2 থেকে 3টা কোশ্চেন পাইছো। তো সুতরাং যারা মনে করো সাজেশন করে পড়ে গেছিলো তারা কিন্তু এখানে ধরা খাইছে, আবার পূর্বে যারা মনে করো টেক্সট বই পড়ে নাই তারা কিন্তু ধরা খাইছে। সুতরাং তোমার সেশনে তুমি যদি বি ইউনিটের হয়ে থাকো, তাহলে আসলে টেক্সট বুকটা তোমার জন্য কেমন আসতে পারে, অর্থাৎ তোমার জন্য কি 8 থেকে 9টা কোশ্চেন আসতে পারে নাকি মাত্র 2 থেকে 3টা কোশ্চেন আসতে পারে, এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। এটা আসলে কেউ বলতে পারতেছে না, কারণ যখন একটানা 5 থেকে 6 বছর যাবৎ এইরকম মানে টেক্সট বুক থেকে কোশ্চেন আসছে, সেহেতু আমরা ধরেই নিছিলাম যে এইবারও সেরকম আসবে। আর টেক্সট বইয়ের চ্যাপ্টারগুলোকে খুব ভালোভাবে ছাত্রছাত্রীরা আয়ত্ত করে গেছিলো, ইভেন আমিও সেটা করেছিলাম, কিন্তু পরীক্ষার হলে আসলে মানে ব্যাপারটা সেরকম হয় নাই। তারপরেও আল্লাহ রহমতে 13টা দাগাইছি, 13টাই হয়ে গেছে। যদি মনে করো বেসিকটা মানে ভালো না থাকতো, তাহলে তো শুধু সাজেশনের উপর নির্ভর করে হতো না, তাই না? তোমাদেরকে একটা কথাই বলতে চাই, যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, তারা কখনো শর্টকাট খুঁজতে যাবা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্সে অনেক সহজ হয়, কিন্তু এরকম ঠিক ঠিকানা থাকে না। দেখবা যে কোনো কোনো সময় টেক্সট বুক থেকে বেশি দিয়ে দিচ্ছে, তো কোনো কোনো সময় দেয় নাই। তো সেই হিসাবে তুমি তোমার স্বপ্ন মানে একটু থেকে একটু হলে কিন্তু তোমার স্বপ্নটা ব্রেক হয়ে যাবে।
আর এটা কিন্তু বোর্ড পরীক্ষা না যে মনে করো তুমি সাজেশন করে পড়লা আর তোমার কমন পড়ে গেল বা তুমি A+ পাইলেই যথেষ্ট। মনে করো 1 নম্বরের জন্য, মাত্র একটা নম্বরের জন্য আমি আর আমার সাথে মানে কোচিংয়ে থাকা অবস্থায় যার সাথে আমার খুব বেশি কম্পিটিশন হতো, যাকে আমি মানে হারাইতে পারতাম না, এরকম একজন ক্লাসমেট, সে কিন্তু আমার থেকে মাত্র 1 নাম্বার কম পাওয়ার কারণে সে কিন্তু আমার থেকে সিরিয়ালে 150 পিছে চলে গেছে। আসলে কম্পিটিশনটা কিন্তু এরকম হয়। সুতরাং তোমাকে কিন্তু টেক্সট বই থেকেও ভালো প্রস্তুতি নিতে হবে, আর সেই সাথে সাথে মনে করো তোমার মানে মানে গ্রামাটিক্যাল ব্যাপারটা, তো মুখস্থ আইটেম যেটা আছে সেটাও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। কারণ এটা তোমার স্বপ্নের জায়গা, এখানে তুমি মানে তোমার স্বপ্নকে যে কোনো মানে সাজেশনের উপর ভিত্তি করে নিলামে তুলতে পারো না। হ্যাঁ, অবশ্যই তুমি সাজেশন ফলো করবা না তা না, কিন্তু সব কিছু কমপ্লিট করার পরে। আর যারা তোমরা এখনও তোমাদের হাতে সময় আছে তারা কিন্তু ভালো করে পড়াশোনা করো, আমি আবারও বলতেছি, কারণ কখন কী আসবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। তো টেক্সট বই সম্পর্কে তোমাদের খুবই ভালোভাবে ধারণা থাকা লাগবে। আসলে কিভাবে ধারণা থাকা লাগবে তার আমি মানে কিছুটা ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। দেখো, আমি তোমাদের টেক্সট বইয়ের PDF ভার্সনটা ওপেন করেছি। এখান থেকে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। দেখো, এখানে প্রতিটা লাইনে কোনটা কোন শব্দ, কোনটার কোন অ্যাডজেক্টিভ ব্যবহার হয়েছে, এই ব্যাপারগুলো তোমার খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। কারণ যে MCQগুলো তোমাকে দেওয়া হবে সেগুলো অনেক সময় খুব কাছাকাছি মানে মিনিং থাকবে এমন দেওয়া হবে। যেমন আমি তোমাকে দেখাই, দেখো গত পরীক্ষার আগের পরীক্ষায় এই লাইনটা থেকে কোশ্চেন হয়েছিল, ভালোভাবে তোমরা লক্ষ্য করবা। এই যে দি পিস মুভমেন্ট টেন্ডস টু অপোজ, এই জায়গাটাতে মানে শূন্যস্থানটা ছিল, দুঃখিত, প্রলিফারেশন। এই শূন্যস্থানের এখানে শূন্যস্থানটা দিয়ে তারা কি করেছিল খেয়াল করে দেখো। 1 নম্বরে দিয়ে মানে একটা অপশন দিয়েছিল ইলিমিনেশন শব্দের অর্থ হলো দূর করা। আরও কয়েকটা অপশন দিয়েছিল, তোমরা একটু কষ্ট করে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনটা দেখে নিবা, তাহলেই হবে। তো এই প্রলিফারেশন না ইলিমিনেশন, তুমি পরীক্ষার হলে তোমার কাছে কিন্তু দুইটাই সঠিক মনে হবে। যে পিস মুভমেন্টটা কিন্তু মানে ডেঞ্জারাস যে টেকনোলজি আছে সেগুলোকে দূর করতে চায়, এরকম কিন্তু মনে হতেই পারে। কিন্তু তোমার যদি টেক্সট বুক সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে কিন্তু দেখো তোমার মানে এই জায়গাটা তুমি কিন্তু মানে ভুল করে ফেলবা। এরপরে আমি তোমাদেরকে আরও একটা জায়গা দেখাই। দেখো, কবিতার বিভিন্ন রকম প্রকার আছে। তো তোমার কাছে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করতে পারে এরকম, মানে এটা অলরেডি হয়ে গিয়েছিল, আমি দেখাই। এই যে কলারিস পোম ইজ মানে কি, এখানে খেয়াল করে দেখো কোশ্চেনটা এরকম হয়েছে যে এটা কি মানে ব্যালেড, এটা কি সং, তারপরে কবিতা, এটা কি সনেট, এরকম মানে অপশনগুলো ছিল, কিন্তু এখানে আছে ব্যালেড। তো তুমি যদি এই ব্যাপারটা ভালো করে খেয়াল না করো তাহলে তোমার কাছে কিন্তু ব্যাপারটা ভুল, মানে তোমার কাছে অন্য কিছু মনে হতে পারে, তাই না? তো এই ব্যাপারটাও তোমার একটু খেয়াল রাখতে হবে। তো পূর্বের মানে কোশ্চেনের অভিজ্ঞতা থেকে সামনে তোমার কাছে এই টাইপের কোশ্চেন চলে আসতে পারে। যেমন তোমাকে মানে দিল যে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ মানে উইলিয়াম শেক্সপিয়ারের, এটা আসলে কি? তো তখন তুমি মনে করো তোমার ওই সময় মাথায় মানে এটা যে সং, অনেক কিছু আসতে পারে, সনেট, ফনেট, তারপরে ব্যালেড, তারপরে পোয়েম, মানে আরও মানে যাই আসুক না কেন, এটা যে একটা সং, এটা পরীক্ষার হলে তোমার মাথায় নাও থাকতে পারে যদি তুমি ভালোভাবে না পড়ে যাও। তাহলে তুমি বুঝতেই পারছো এটা তোমার মানে কীভাবে তোমার মানে পড়াটা দরকার, কীভাবে খেয়াল করে পড়া দরকার। তারপরে আরও একটা বিষয় লক্ষ্য করো, এই দেখো এখানে আছে ইট ল্যামেন্টস, খেয়াল করে দেখছো? তো এই ল্যামেন্টসের এই জায়গায় থাকতে পারে ডিসক্রাইব, তারপরে সেস,
তারপরে ইত্যাদি অনেক কিছুই থাকতে পারে, কিন্তু তোমাকে মানে কোন শব্দটা কিভাবে ব্যবহার হয়েছে একেবারে মনে করো খুব ভালোভাবে কতবার যে পড়া লাগবে আসলে তার কোনো এখানে কোনো মানে কোনো আইডিয়া দেওয়া সম্ভব না, এত ভালোভাবে তোমার পড়া লাগবে যদি তুমি বি ইউনিটের স্টুডেন্ট হয়ে থাকো। তারপরে এখানে তোমার কবিতার ভিতরে যে ফিগার অফ স্পিচগুলো আছে, যেখানে কোনটা পার্সনিফিকেশন, কোনটা তোমার হচ্ছে মনে করো অ্যালিটারেশন, কোনটা মনে করো তোমার হচ্ছে মেটাফোর, কোনটা সিমিলি, সেই ব্যাপারগুলো তোমার খেয়াল রাখতে হবে। যেমন এই কবিতায় পার্সনিফিকেশনের ব্যবহারটা বেশি, খেয়াল করে দেখো এখানে মানে শীতের দাঁত কল্পনা করা হচ্ছে, দাঁত কিন্তু হয় মানুষের অর্থাৎ পার্সনের হয়, তোমার এই ব্যাপারটাও ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো এক কথায় তোমার মনে করো এই যে মানে লাস্টের যে মানে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো খুব বেশি আসে। এরপরে মনে করো তুমি যদি একটু ভালোভাবে মানে ঘেঁটে দেখো তাহলে এখানে দেখো এই লাস্টে বেশ কিছু ভোকাবুলারি তোমার থাকে, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রায়ই কোশ্চেন করে। আমি গত বছরের মানে গত পরীক্ষার কথা বলছি না, বাট তার আগের পরীক্ষাগুলোতে হিসাব করলে কিন্তু এই জায়গাগুলো থেকে খুব বেশি কোশ্চেন আসছে কয়েক বছর যাবৎ। সে তো তোমার বেলায় কিভাবে আসবে তা তো বলা যাচ্ছে না, আমি বি ইউনিটের ক্ষেত্রে বলছি। তো তারপরে আরও অনেক কিছু আছে, মানে এক কথায় তোমাকে টেক্সট বুকটা খুব ভালোভাবে পড়তে হবে। আর আমি তারপরেও টেক্সট বুক থেকে তোমাদেরকে মানে কিভাবে পড়তে হবে এই নিয়ে পরবর্তীতে একটা ক্লাস দিব। তবে তোমরা সেই ক্লাসটা পেতে পেতে যদি দেরিও হয়ে যায় তাও যেন তোমাদের মানে টেক্সট বুক পড়াটা ঘাটতি না হয়, কারণ আমি কিন্তু আবারও বলছি এই জায়গাটা কিন্তু স্বপ্নের জায়গা, আর এই স্বপ্নের জায়গাটাকে তুমি সহজে চাইলে স্যাক্রিফাইস করে দিতে পারো না, এটার জন্য তোমার সব রকম কাঠখড়ি পোড়াতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের টেক্সট বুকটা তোমাদের কীভাবে পড়তে হবে আশা করি হালকা একটু হলেও তোমরা আইডিয়া পেয়েছো। তো সেই অনুযায়ী তোমরা কিন্তু মানে মাজায় গামছা বেঁধে এক কথায় পড়াশোনা শুরু করে দাও, না অতটাও সহজ হবে না, আবার অতটাও কঠিন না। তুমি যদি পড়াশোনা করো তাহলে অতটাও কঠিন না যে তুমি পারবা না, বাট তুমি যদি মানে ভাবো যে এই ব্যাপারগুলো তো সহজ তাহলে কিন্তু অতটাও সহজ না। আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি হাতে সময় থাকে হোমওয়ার্কগুলো কোনোটাই কিন্তু বাদ দিবা না, খুব বুঝে বুঝে খুব সুন্দর করে করে হোমওয়ার্কগুলো শেষ করবা। আসলে কি জানো মানে মানুষ অ্যাডমিশনের সময় অনেকগুলো বই কিনে রাখে, আমি বলছি না বই কিনা খারাপ, কিন্তু তুমি যদি কোনোটাই ভালোভাবে প্র্যাকটিস না করো তাহলে তোমার অতগুলো বই তোমার মানে মানে দরকার কেন আমি সেটাই বুঝি না। তুমি মনে করো এখান থেকে মানে কম্প্যাক্ট বইটা রাখতে পারো, এই বইগুলো তুমি রাখতে পারো, এই বইগুলো তুমি সাথে রাখতে পারো। কম্প্যাক্ট বইটা তোমার হেল্পফুল হতে পারে, কারণ শিটে মনে করো ইউসিসির শিটের সাথে কম্প্যাক্ট বইটার রেফারেন্স নেওয়া থাকে, ঠিক আছে, রেফারেন্স বুক হিসাবে কম্প্যাক্ট বইটাকে ধরা হয়ে থাকে। তো শিটে অনেক কিছু না থাকলে অনেক সময় কম্প্যাক্ট বইটাই তুমি পাইতে পারো। তারপর ভোকাবুলারির জন্য তুমি সাপ্লিমেন্ট বইটা সাথে রাখতে পারো। আর পড়াশোনা অর্থাৎ মানে গাদা গাদা বইয়ের থেকে বেশি কথা হলো যে তুমি এই যে শিটটা আছে শিটটা ভালোভাবে পড়ো, কম্প্যাক্ট বইটা মানে সাথে রাখো, দেখো তোমার কত ভালো প্রস্তুতি হয়ে যাবে। আর অত বই সাথে রাখলা আর তুমি কোনো টপিকই ভালোভাবে শিখলা ভাষা শিখলা, অর্থাৎ পরীক্ষার হলে সুন্দরভাবে তোমার মানে সুন্দর একটা এক্সাম দিয়ে আসার জন্য যথেষ্ট না, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ তোমার যোগ্যতাটাই আসল, এই জন্য তোমার হাতে যেটা আছে সেটা আগে ভালোভাবে শেখো, তারপরে মনে করো ওই কম্প্যাক্ট বইটা আছে এটা তুমি শিখতে পারো। এরপরে যে তোমার মনে করো আরও অনেক কিছু সাজেশান দিবে যদি তোমার হাতে অফুরন্ত সময় থেকে থাকে। আমার হাতে তো অত সময় ছিল না, তো বেশি বই থাকলেও পড়ার সুযোগ ছিল না, তোমার হাতে থাকলে তুমি এটা ট্রাই করে দেখতে পারো। তবে এতটুকুই কথা যে অ্যাটলিস্ট এই প্র্যাকটিসগুলো ভালোভাবে শেষ করো। তো তোমরা এখনও যারা শিটটা সংগ্রহ করো নাই শিটটা সংগ্রহ করে নাও, কারণ তুমি যদি দাগিয়ে দাগিয়ে নোট করে করে পড়তে পারো তো সেটা আরও বেশি ফলপ্রসূ হবে। তো আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ।